আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা সেটা হচ্ছে রিজেকশন ব্লক, ঠিক আছে, রিক্লেম ব্লক অ্যান্ড ভ্যাকিউম ব্লক যেটাকে বলে, বা ভলিউম ইমব্যালেন্স যেটাকে বলে, বা গ্যাপ ইমব্যালেন্স যেটাকে বলে আর কি, একই নাম আর কি। তো অবভিয়াসলি ভলিউম ইমব্যালেন্স গ্যাপ ইমব্যালেন্স কিছুটা আলাদা, আমি যাচ্ছি সেটা নিয়ে। তো ওভারঅল যেটা সেটা হচ্ছে ব্লক যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমাদের কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড আজকের ভিডিও কমপ্লিট হয়ে গেলেই আমাদের এসএমসি কমপ্লিট, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে কোর্স আছে তোমাদের কোর্স কমপ্লিট, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার, আজকে আমাদের কোর্সের এটা লাস্ট ভিডিও। কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, যেহেতু এটাতে আমাদের লাস্ট ক্লাস এটা আর কি, তো এসএমসির সমস্ত কিছু কমপ্লিট, কোর্স আমাদের কমপ্লিট। তো দেন তোমরা সবাই প্র্যাকটিস করো যতটা পারবে আর কি। অ্যান্ড আশা করি যে যেগুলো শেখানো হলো এগুলো ইউজ করে তোমরা প্রফিটেবল ট্রেডার। যাই হোক, জোকস এ পার্ট, না না যাই হোক, ইয়ার কি করছিলাম, ব্যাপারটা হচ্ছে আজকে সমস্ত ব্লক ট্লক যা আছে সব কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড তার সাথে সাথে এসএমসি যে পার্টটা আমাদের, তো এসএমসি পার্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। নাও এর পরের যে ভিডিওগুলো আমাদের স্টার্ট হবে সেটা হচ্ছে আইসিটি, পিওর আইসিটি যেটা বলে, পিওর আইসিটি নিয়ে আমরা স্টার্ট করব, ঠিক আছে। অর্থাৎ যেটা এসএমসি 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 বলা হয়, সেই এসএমসি এখানেই কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ক্লাসটার, এসএমসি কমপ্লিট হয়ে যাবে। নাও এই যে এগুলোতে যে অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, মার্কেট স্ট্রাকচার ড্র করা, অর্ডার ফ্লো, ভ্যাকিউম ব্লক, রিক্লেম ব্লক, যা যা শিখলে তোমরা, মোটামুটি এই সবগুলোকে যদি এবার কম্বাইন্ড করো, মোটামুটি সবগুলোকে যদি এবার এক জায়গায় করো, তাহলেই কিন্তু তোমরা এবার ট্রেড প্ল্যান করতে পারা উচিত। আমি আবারও বলছি, তোমাদেরকে যা যা এখন পর্যন্ত শেখানো হয়েছে, কি কি শেখানো হয়েছে, মার্কেট স্ট্রাকচার ড্র করতে শেখানো হয়ে গেছে, যেটা তোমাকে মার্কেটের ডিরেকশন কোন দিকে সেটা তোমাকে দেখিয়ে দেবে। দরকার নেই তোমার বায়াস এখনই বোঝার, ঠিক আছে। বায়াস বুঝতে পারলে তুমি শর্ট টার্মের মধ্যে টুক করে প্ল্যান করে নিতে পারবে, বাট মার্কেট স্ট্রাকচার থাকলেও তুমি বুঝতে পারবে যে প্রাইস এখন কোন দিকে যেতে চাইছে। প্রাইস এখন বস হয়ে গেছে, তাহলে এবার ডাউন ট্রেন্ডে যাবে আইডিএম নিতে, বা প্রাইস এবার আইডিএম এর পর অর্ডার ব্লকে ট্যাপ করলো, তাহলে বস করার জন্য আপ সাইডে যাবে বা ডাউন সাইডে যাবে। মার্কেট কোন দিকে যে যাবে সেটা মার্কেট স্ট্রাকচার থেকে তোমরা বুঝতে পারবে, সিম্পল ব্যাপার। প্রাইস আপসাইডে গেছে, এখানে গিয়ে বস হয়ে গেছে, এবার কমন সেন্স ব্যাপার যে প্রাইস আইডিএম নিতে নিচে আসবে, তাহলে এই জায়গাটাতে আমরা ডাউন সাইডের কাউন্টার ট্রেড করব। আইডিএম নেওয়া হয়ে গেল, তাহলে প্রাইস নিয়ারেস্ট অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস এবার আপসাইডে যাবে, সিম্পল ব্যাপার। এবার প্রাইস যদি আপসাইডে যেতে চায়, তাহলে এইখানে কি আমার এন্ট্রি মডিউল তৈরি হয়েছে, এন্ট্রি মডিউল আমাদের শেখা হয়ে গেছে। এমনি ইউনিভার্সাল এন্ট্রি মডিউল যেটা এমএসএস হলো, দেন নিচে এসে এখানকার যে অর্ডার ব্লক এফবিজি থাকবে সেখান থেকে আপসাইডে যাবে। এই এন্ট্রি মডিউল কি তৈরি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে ট্রেড প্ল্যান করবে। এছাড়াও বস সোয়াইপ করা, চক সোয়াইপ করা, ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি অ্যান্ড যত রকমের এন্ট্রি মডিউল আছে সেই এন্ট্রি মডিউল পিওআই এর সাথে আমি কমপ্লিট করে দিয়েছি। অতএব যত কটা এন্ট্রি মডিউল আছে সেগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে। পিওআই তোমাদের কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বরে অর্ডার ব্লক তোমাদের কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বরে অর্ডার ফ্লো তোমাদের কমপ্লিট হয়ে গেছে। অর্ডার ফ্লো, অর্ডার ব্লককে কিভাবে, এবং এগুলো প্রত্যেকটা মার্কেটে কিভাবে ইউজ করতে হয় আমি প্রত্যেকটা শিখিয়ে দিয়েছি। 4 নম্বর যেটা তোমাদের, সেটা হচ্ছে পিওআই কি কিভাবে ইউজ করতে হয় সেটা তোমাদের শেখা হয়ে গেছে। 5 নম্বর যত এন্ট্রি মডিউল আছে সমস্ত এন্ট্রি মডিউল তোমাদের শেখা হয়ে গেছে, ঠিক আছে। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে লিকুইডিটি, যেটা ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি। লিকুইডিটির দুটো পার্ট আছে, দুটো পার্টই তোমাদের শেখানো হয়ে গেছে, ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, ঠিক আছে। অর্থাৎ এসএমসি বলতে যেগুলো বোঝানো হয় সেগুলো তোমাদের সব শেখানো হয়ে গেছে। তোমরা এবার চাইলেই আরাম করে এগুলোকে কম্বাইন্ড করে তোমরা কিন্তু এবার ট্রেড নিতে পারবে, এবং ট্রেডে তোমাদের সাকসেসফুল হওয়াটা উচিত। আমি আবারও বলছি, কন্ডিশন মেনে যদি চলো তাহলে এই যা শিখেছো সেই অনুযায়ী তোমাদের ট্রেড পারা উচিত, ঠিক আছে। অর্ডার ব্লকের সাথে সাথে এখানে মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, রিক্লেম ব্লক, ভ্যাকিউম ব্লক, যত কটা ব্লক আছে সমস্ত ব্লক তোমাদেরকে শেখানো হয়ে যাচ্ছে, মানে এই ভিডিওটা কমপ্লিট হলে সব ব্লক কমপ্লিট হয়ে যাবে। অতএব এসএমসি যেটা, সেই এসএমসিটা কিন্তু আলটিমেট আমাদের কমপ্লিট, অ্যান্ড এইটাকে ইউজ করে তোমরা কিন্তু মার্কেটে ট্রেড নিতে পারা উচিত। এগেন আমি বলছি, আমাদের মতো হয়তো স্নাইপার, মানে একদম জাস্ট এক্ষুনি মার্কেট খুললাম, কিছু ড্র না করে টুক করে ট্রেড নিলাম, সেই জায়গাটা হয়তো পারবে না। কিন্তু ওভারঅল যদি তোমাদের মার্কেট স্ট্রাকচার ড্র করে রাখো, আচ্ছা সরি, আইটিএইচ আইটিএলও শেখানো হয়ে গেছে, যেটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। অর্থাৎ এইখানে বস হয়ে আছে,
এই জায়গাটাতে করে বস হয়ে আছে, এই জায়গাটাতে করে চক হয়ে আছে, এর নিচে মার্কেট ঘুরছে, তো সেই জায়গাটাতেও আমরা কিভাবে ট্রেড নেব সেটাও আমরা শিখে গেছি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার অনুযায়ী। অর্থাৎ সমস্ত কিছু এসএমসির আমাদের কমপ্লিট, এবং এই সমস্তটাকে তোমরা যদি কম্বাইন্ড করো একসাথে, তাহলে তোমাদের কিন্তু এবার ট্রেড নিতে পারা উচিত। ঠিক আছে, এবং যদি কন্ডিশন, সমস্ত কন্ডিশন মেনটেন করে যদি ঠিকঠাক এগুলো শিখে থাকো, ঠিকঠাক যদি এগুলো প্র্যাকটিস করে থাকো, ঠিকঠাক এগুলো যদি তোমাদের মাথায় ঢুকে গিয়ে থাকে, তাহলে সেই কন্ডিশনগুলো মেনে যদি মার্কেটে এন্ট্রি দেখতে পাও, তাহলে তোমাদের এন্ট্রি নেওয়া উচিত, এবং সেই এন্ট্রিতে তোমাদের প্রফিটও হওয়া উচিত। এগেন বলছি, 10টার মধ্যে হয়তো 3টে এসএল হিট হবে, 7টা ঠিক হবে, এসএল সবারই হিট হবেও, এসএল নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। বাট আমি আবার বলছি, যদি এই জায়গাগুলো ঠিকঠাক কমপ্লিট করে থেকে থাকো, তাহলে তোমাদের মার্কেটে ট্রেড নিতে পারা উচিত এবং সেটাতে প্রফিটেবল থাকা উচিত। ঠিক আছে, এবারই বুঝতে পারবে এই ক্লাসটা কমপ্লিট করার পর কারা অ্যাকচুয়ালি ট্রেড প্ল্যান করতে পারছো, কারা ট্রেড প্ল্যান করতে পারছো না। আর তখনই মাথায় কাজ করবে, কেন আমি 5 দিন পর পর 6 দিন পর পর ভিডিও ক্লাস দিচ্ছিলাম এবং তোমরা বলছিলে যে আমি বারবার বলছিলাম প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। কারণ যখন বুঝতে পারবে যে আমার প্র্যাকটিস করা হয়নি, তখন কিন্তু এসে আর এত কটার একসাথে প্র্যাকটিস করতে পারবেও না পেছনের গুলো, কারণ তখন নতুন নতুন ক্লাস আসতে থাকবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে, পেছনের গুলো প্র্যাকটিস করতে হবে, আলটিমেট ঘেটে ঘা হবে। তো যারা প্র্যাকটিস করনি, তখন গুরুত্ব দেওনি, বারবার বলছিল কবে ক্লাস আসবে, কবে ক্লাস আসবে, কবে কোর্স শেষ হবে, কবে কোর্স শেষ হবে, এই করে চললে তো কোর্স 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস লেগে যাবে। তোমাদের হয়তো অনেকের মাথায় কাজ করছিল, মনে মনে এটা হচ্ছিল। তারা এবার বুঝতে পারবে আজকের এই ভিডিওটা কমপ্লিট করার পর, এটা শেখার পরেও তোমরা যদি মার্কেটে গিয়ে ট্রেড খুঁজে না পাও, তাহলে জানবে যে তোমাদের খামতি আছে তোমাদের প্র্যাকটিসে, খামতি আছে তোমাদের নোট তৈরি করাতে, খামতি আছে তোমাদের লার্নিংয়ে। তোমরা ঠিকঠাকভাবে সমস্ত কন্ডিশনগুলো বোঝোনি, সব ঠিকঠাকভাবে সমস্ত কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করোনি চার্টে, ঠিকঠাকভাবে কন্ডিশনগুলো চার্টে খোঁজার চেষ্টা করোনি, ঠিকঠাকভাবে মানে চার্টে ব্যাক টেস্ট করোনি, বা সেগুলোকে অ্যাপ্লাই করোনি বা প্র্যাকটিস করোনি। যাই হোক, এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আজকের এই ভিডিওটার পরে অ্যাকচুয়াল আমাদের এসএমসি কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড এর পরের যে ভিডিও সেখান থেকে আমরা শুরু করব আইসিটি, যেটা বলে ইনার সার্কেল ট্রেডার, এবং এটা আরও ডেপথে যাবে। এই এসএমসির কনসেপ্টে যদি কাউরির ক্লিয়ার হয়ে না থাকে, তো এই আইসিটিতে গিয়ে আরও মাথা তোমাদের বিগড়ে যাবে। ঠিক আছে, জাস্ট টেনে টেনে মাথার চুল ছিঁড়ে ফেলবে। যাই হোক, নেক্সট দিন থেকে আমরা আইসিটি স্টার্ট করব। ঠিক আছে, চলো আজকে যেগুলো আছে সেগুলো নিয়ে স্টার্ট করা যায়। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে রিজেকশন ব্লক। তো আমি রিজেকশন ব্লকটাকে নিয়ে যদি প্রথমে বলি, ওকে, সো দেখো ভালো করে বোঝো, রিজেকশন ব্লক বলতে কিছুই না। তোমাদের অনেকের মাথায় কাজ করতে পারে যে সাপোর্ট রেসিস্ট্যান্ট কিনা, হ্যাঁ ওই ওরকম টাইপেরই ধরে চলো যে এটা সাপোর্ট রেসিস্ট্যান্ট টাইপেরই। রিজেকশন ব্লকে কি হয়, প্রাইস এখান থেকে আপসাইডে গেছে, ঠিক আছে, আপসাইডে যাওয়ার পর প্রাইস নিচে এসছে, প্রাইস কিন্তু নিচে আসতে হবে, আমি আবার বলছি প্রাইস কিন্তু নিচে আসতে হবে। ঠিক আছে, প্রাইস এখানে আসলো, এখান থেকে এখানে যাচ্ছে, সেরকম প্রাইসকে কিন্তু নিচে আসতে হবে। ঠিক আছে, আসার পর দেন প্রাইস আবার আপসাইডে যাওয়ার পর এই যে ব্লকটা, এই ব্লকটার উইক টুকুকে কিন্তু আমরা কনসিডার করব। ভালো করে বোঝো, উইক টুকুকে আমরা নেব, শুধু উইক টুকুকে নেব আমরা, বডি নেব না। এই উইককে ট্যাপ করে প্রাইস আবার নিচে যায়, এইটাকেই বলা হয় রিজেকশন ব্লক। নাও এইখানে একটা জিনিস মাথায় ভালো করে রাখো, তাহলে এখানে ফার্স্ট কন্ডিশন কি হলো, প্রথম কন্ডিশন যেটা হলো, প্রথম কন্ডিশনই হলো আমরা উইক টুকুকে মার্ক করব, কখনো বডি মার্ক করব না, এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে, যদি এই ক্যান্ডেলগুলো হায়ার টাইম ফ্রেমের হয়, অর্থাৎ 30 মিনিটের হয়, 1 আওয়ারের হয়, সেই ক্ষেত্রে একটা ক্যান্ডেলের উইক তুমি নিতে পারো রিজেকশন ব্লক হিসাবে। বাট এটা যদি 30 মিনিটের নিচের টাইম ফ্রেম হয়, তাহলে এইখানে একটা উইককে রিজেকশন ব্লক হিসাবে নেবে না। অন্তত পক্ষে 2টো বা 3টে যদি উইক থাকে, তবেই সেটাকে রিজেকশন ব্লক হিসেবে নেবে। অর্থাৎ যত নিচের টাইম ফ্রেমে যাবে, তত বেশি ক্যান্ডেল দরকার এখানে, মানে বেশি ক্যান্ডেলের উইক দরকার আমার। আমি বোঝাতে পারছি, সাপোজ করো তুমি হয়তো দেখছো যে 5 মিনিটে, তুমি হয়তো 5 মিনিট টাইম ফ্রেমে দেখছো, তো 5 মিনিট টাইম ফ্রেমে এখানে কখনোই একটা উইক হলে আমি মার্ক করব না। এখানে আমার অন্তত পক্ষে 2টো, 3টে, 4টে অন্তত পক্ষে আমার উইক দরকার ক্যান্ডেলের। সে হতে পারে সেটা উঁচু, এই ক্যান্ডেলের উইকটা হয়তো একটু উঁচু হলো, এটা একটু নিচু হলো, এটা হয়তো এরকম টাইপের হলো, এটা হয়তো এরকম হয়েছে, সে উঁচু নিচু হবে, কিন্তু টোটালটাকে নিয়ে আমি তখন রিজেকশন ব্লক বলবো। অর্থাৎ বারবার বলছি, মাথায় রাখো, হায়ার টাইম ফ্রেমে অর্থাৎ 30 মিনিট বা 1 আওয়ারের ক্ষেত্রে অবভিয়াসলি 30 মিনিটের
মানে নিচে তো যাবেই না। 30 মিনিটের উপরের হায়ার টাইম ফ্রেমে যদি একটা উইক হয় সেক্ষেত্রে সেটাকে রিজেকশন ব্লক হিসেবে নিতে পারো। বাট 30 মিনিটের নিচে গেলে তখন কিন্তু কমপক্ষে দুটো আর বেশি 3টে 4টে যটা খুশি নিতে পারো, তবেই সেটাকে রিজেকশন ব্লক হিসাবে মার্ক করবে। নাও আমাদের রিজেকশন ব্লক যেটা মার্ক হবে সেই রিজেকশন ব্লকটা মার্ক হবে শুধু উইক, কি বললাম, শুধু উইক মার্ক হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে যেটা, এইটা হচ্ছে আমাদের রিজেকশন ব্লক। এবার এইখানে আরেকটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাও ভালো করে বোঝো। কি কন্ডিশন? এই যে উইক বা এই রিজেকশন ব্লক, তার এমটি সবসময় মার্ক করবে, সব সময়তে, এটা জেনে রাখো, সব সময়তে এমটি মার্ক করবে। যদি এই এমটির উপরে বডি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু সেইটাকে মানে সেইখান থেকে আমরা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব না। ভালো করে বোঝো, আবারও বলছি, কথার কথা মনে করো ব্যাপারটা এরকম টাইপের হলো যে এটার উইকটা মনে করো এত দূর পর্যন্ত গেছে, ঠিক আছে, আর এটার বডি মনে করো এই এমটির উপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের পারফেক্ট রিজেকশন ব্লকের রিজেকশন হলো না। আমরা এই ক্ষেত্রে কিন্তু ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব না। কেন? কারণ এমটির উপরে বডি ক্লোজ করে দিয়েছে, এমটির উপরে বডি ক্লোজ করলে হবে না। বোঝা যাচ্ছে? তাহলে এটা গেল একটা কন্ডিশন, যে এমটির উপরে বডি ক্লোজ করা যাবে না। আরেকটা কন্ডিশন কি হতে পারে? আরেকটা কন্ডিশন হতে পারে যে বডি এমটির নিচেই আছে, বাট উইক যেটা আছে, উইকটা রিজেকশন ব্লককে ক্রস করে দিল। এক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে রিজেকশন ব্লক হিসাবে ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব না। আবার আমার কথাটা শোনো, প্রত্যেকটা ওয়ার্ড আমি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ডকে বোঝার চেষ্টা করো। কি বললাম? এই ক্ষেত্রে যদি উইক যদি রিজেকশন ব্লকের উপরে চলে যায় তাহলে রিজেকশন ব্লক হিসাবে ট্রেড প্ল্যান করব না। হতে পারে প্রাইস এখানে নিচে যাবে, কারণ এখানে হয়তো এটা সুইং আছে, সুইং হাইয়ের উপরে প্রাইস গেল, সুইং হাইয়ের উপরে লিকুইডিটি গ্র্যাব করেছে, তাই প্রাইস নিচে পড়লো, পড়তেই পারে। সেটা সুইং হাইয়ের লিকুইডিটি গ্র্যাব করেছে বা এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাব করেছে, সেই কারণের জন্য মানে প্রাইস নিচে পড়লো। রিজেকশন ব্লকের জন্য কিন্তু এটা নিচে পড়লো না। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? উইক যদি উপরে চলে যায় সেক্ষেত্রেও হয়তো প্রাইস নিচে পড়বে, সেক্ষেত্রেও তুমি ট্রেড নেবে, কিন্তু সেইটা এক্সটার্নাল লিকুইডিটি সোয়াইপ করার ট্রেড, সেটা রিজেকশন ব্লকের ট্রেড না। যদি উইক উপরে চলে যায় তাহলে এইটাকে আমরা রিজেকশন ব্লক থেকে রিজেকশন নিল বলে আমি ধরবো না, রিজেকশন ব্লকের ট্রেড হিসাবে আমি এখানে ট্রেড নেব না। এক্সটার্নাল লিকুইডিটি সোয়াইপ হয়েছে সেই হিসেবে আমি ট্রেড নেবো, সেটা তো অন্য কনসেপ্ট। রিজেকশন ব্লকের কনসেপ্ট আমি নেব না। তাহলে কন্ডিশনগুলো বোঝা গেল। 1 নম্বর কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে হায়ার টাইম ফ্রেমে 30 মিনিট বা 1 আওয়ারের যদি হয় তবেই আমরা একটা উইক কনসিডার করতে পারি। এগেন বারবার রিপিট করছি, দুটো যত উইক বেশি হবে তত ভালো। লোয়ার টাইম ফ্রেমের 30 মিনিটের নিচে তো একটা উইক চলবেই না, কমপক্ষে দুটো নিতে হবে, 3টে 4টে হলে ভালো, ঠিক আছে। এটা গেল একটা কন্ডিশন। তো 2 নম্বর যেটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে বডি কখনোই এই মিন থ্রেশহোল্ডের উপর, এমটির উপর কখনোই ক্লোজ করা যাবে না। যদি ক্লোজ করে তাহলে আমরা ডাউন সাইডের ট্রেড প্ল্যান করবো না সেক্ষেত্রে। আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে প্রাইস যদি রিজেকশন ব্লকের উপরে চলে যায়, সেটাকে সোয়াইপ করে আসে, তাহলেও আমরা সেটাকে রিজেকশন ব্লকের ট্রেড হিসাবে আমরা কিন্তু কনসিডার করব না। বোঝা গেল রিজেকশন ব্লক। সেম জিনিস ডাউন সাইডের ক্ষেত্রেও এইভাবে প্রথমে আসলো, এখানে ক্যান্ডেল তৈরি হলো, এখানে ক্যান্ডেল, এখানে ক্যান্ডেল, এখানে উইক, এইটা আমাদের তাহলে রিজেকশন ব্লক। তাহলে এইখান থেকে প্রাইস আপসাইডে যাবে, যেমনি আবার আসবে অমনি আবার এই রিজেকশন ব্লকের উইকটাকে, বডি না, আবার বলছি, অর্ডার ব্লকের ক্ষেত্রে বডি উইক দুটো একসাথে মার্ক হয়, কিন্তু রিজেকশন ব্লকের ক্ষেত্রে শুধু উইক মার্ক হয়। তো প্রাইস আপসাইডে গেছে, নিচে এসে আবার এই রিজেকশন ব্লকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাবে। সো এই হচ্ছে ব্যাপার। এগেন 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 আবারও বলছি, যতবার এন্ট্রি নিতে যাবে, যদি সেফ থাকতে চাও, যতদিন না এক্সপিরিয়েন্স হচ্ছে, বা সেফ যদি সারা জীবন থাকতে চাও, আবার এইখানে ছোট টাইম ফ্রেমে 1 মিনিট বা 3 মিনিটে চলে যাবে, গিয়ে দেখে নাও যে এন্ট্রি মডিউল যেটা শেখানো হয়েছে, ইউনিভার্সাল এন্ট্রি মডিউল MSS হলো, অর্ডার ব্লক FBG, এবার সেখান থেকে ট্রেড প্ল্যান করবা। যদি এই রিজেকশন ব্লকের এইখানে গিয়ে এন্ট্রি মডিউল তৈরি হয় তবেই ট্রেড প্ল্যান করবে, না তো ট্রেড প্ল্যান করার দরকার নেই। বাট হ্যাঁ, ইন ফিউচার আমরা আরও শিখবো কী করে আমরা অ্যাকুরেট এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারি এন্ট্রি মডিউল ছাড়াও, সেটা আমরা ICT তে ঢুকবো তখন আস্তে আস্তে শিখবো।
ঠিক আছে, তো আই থিঙ্ক দ্যাট আমি রিজেকশন ব্লক ক্লিয়ার করতে পারলাম। চলো এটা আবার চার্টে গিয়ে দেখিয়ে দিই। ওকে, সো যদি দেখো আমি ব্যাংক নিফটি দেখাচ্ছি, আমি পরে আবার সব জায়গায় দেখাচ্ছি। এইটা হচ্ছে এইখান থেকে আমাদের রিজেকশন ব্লক, এই যে এই উইকটা পর্যন্ত এটা হচ্ছে আমাদের রিজেকশন ব্লক। ঠিক আছে, তো এবার তুমি যদি দেখো জাস্ট এই রিজেকশন ব্লকটাকে তুমি টেনে রেখে দাও। প্রাইস দেখো এইখান থেকে কি হয়েছে, প্রাইস এইখান থেকে আপসাইডে গেছিল, দেন এসছে এখানে এত কটা উইক তৈরি হয়ে আছে। ঠিক আছে, এইখানে ছিল, সেখান থেকে ড্র করেছিলাম এই রিজেকশন ব্লক, এইখান থেকে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে গেছে। তো এখানে এত কটা উইক ছিল বলে আমি রিজেকশন ব্লক রেখেছি। প্রাইস নিচে এসছে, দেখো এই রিজেকশন ব্লককে ট্যাপ করেছে, ট্যাপ করে আবার আপসাইডে গেছে। ঠিক আছে, তাহলে তোমার ট্রেড প্ল্যান হতো, এটা আমি 15 মিনিটে আছি, তোমরা 5 মিনিট গেলে আরও এক্স্যাক্ট ট্রেড পাবে আর কি। সো তুমি এইখান থেকে আমি বড় করে দেখাচ্ছি আর কি, তোমরা তো অবভিয়াসলি এমটি নেবে, তার কারণ হচ্ছে আমাদের এমটিটাই ইম্পর্টেন্ট। আমি এটাকে আপাতত সরিয়ে রাখি, আমি তোমাদেরকে এখানে যদি এমটি ড্র করে দেখাই, তো দেখো প্রাইস এমটির নিচে বডি ক্লোজ করেনি। এমটির নিচে যদি বডি ক্লোজ না করে থাকে তাহলে এই এমটি থেকেই আমি ট্রেড প্ল্যান করব। এইখান থেকে এই ডাউনে হচ্ছে আমার এসএল। ঠিক আছে, দেন কত দূর পর্যন্ত যাবো, এখানে আমার অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লক পর্যন্ত তুমি ট্রেড প্ল্যান করতে পারো। ঠিক আছে, এতদূর পর্যন্ত গেল আমার স্ক্যাল্পিং কমপ্লিট। ঠিক আছে, দেন তুমি যদি দেখো প্রাইস আবার আপসাইডে গেছে, কিভাবে আপসাইডে গেছে, এমএসএস করেছে, এমএসএস করে এসছে, আবার এই রিজেকশন ব্লককে ট্যাপ করেছে, রিজেকশন ব্লককে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে গেছে। ঠিক আছে, আরও যদি তোমাদেরকে আমি দেখাই, এইখানেও দেখতে পাবে, এইখানেও দেখতে পাবে, এইখানে দেখো জাস্ট এই উইকগুলো আছে রিজেকশন ব্লক, প্রাইস রিজেকশন ব্লককে ট্যাপ করেছে। বাট হ্যাঁ, যেটা আমি বলছিলাম তখন, এই যে দেখো রিজেকশন ব্লকের আপসাইডে উইক চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রেড প্ল্যান করব না। দেখো প্রাইস নিচে এসছে ঠিকই, কিন্তু গেছে। এইটা ছিল আমাদের অ্যাকচুয়াল ট্রেড প্ল্যান, এইটা ছিল আমাদের অ্যাকচুয়াল ট্রেড প্ল্যান। এইখান থেকে তুমি ট্রেড প্ল্যান করতে পারতে, বাট এইটা আমাদের কখনোই রিজেকশন ব্লকে ট্রেড হবে না। ঠিক আছে, কারণ আমাদের উইক আপসাইডে বেড়ে গেছে, তো আমাদের ওখান থেকে হবে না। আমি আরও যদি তোমাদেরকে দেখাই রিজেকশন ব্লক অ্যাকুরেট, তাহলে আরও দেখতে পাবে। এইখানেও যদি দেখো, এইখানে 15 মিনিটের দুটো ক্যান্ডেল হয়ে আছে, তো এইটা আমাদের রিজেকশন ব্লক। ঠিক আছে, আমি এটা একটু আগে টেনে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইটা হচ্ছে আমাদের রিজেকশন ব্লক। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের রিজেকশন ব্লক, সোজা কথা এটা আমাদের রিজেকশন ব্লক। তো রিজেকশন ব্লক সামনে টানলাম, নাও সামনে টানার পর এবার দেখো আমি যদি একদম এমটি এখান থেকে মার্ক করি মেন থ্রেশহোল্ড, তো এমটির নিচে ক্লোজ করেনি। প্রাইস কি করেছে, প্রাইস এইখান থেকে গেছে আপসাইডে, যেটা বলেছিলাম, যাওয়ার পর এসছে এই রিজেকশন ব্লকের এমটিকে ট্যাপ করে প্রাইস আবার দেখো আপসাইডে। সো তোমার ট্রেড প্ল্যান কি হতো, কিভাবে এইখান থেকে ট্রেড প্ল্যান হতো, অ্যান্ড তোমার এসএল হবে এইখানে, অ্যান্ড তুমি এইখানে লিকুইডিটি রাখতে পারো, বা এখানেও সেম দেখো রিজেকশন ব্লক তৈরি হয়ে আছে, এখানে সেম তোমার রিজেকশন ব্লক তৈরি হয়ে আছে আরেকটা। তো এই রিজেকশন ব্লক পর্যন্ত তোমার টার্গেট হবে, বা এই রিজেকশন ব্লকের এমটি পর্যন্ত তুমি টার্গেট রাখতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই। সো এই হচ্ছে ওভারঅল রিজেকশন ব্লক। ঠিক আছে, এটা আমি ব্যাংক নিফটিতে দেখালাম, আমি চলো ফরেক্সেও দেখিয়ে দিই। ঠিক আছে, সো দেখো গোল্ডে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এইটা হচ্ছে গোল্ডে আমাদের রিজেকশন ব্লক। ঠিক আছে, এখানে উইক আছে, অ্যান্ড প্রাইস রিজেকশন ব্লককে ট্যাপ করে আপসাইডে। ঠিক আছে, আরও যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানেও দেখতে পাবে, এই যে এটা আমাদের রিজেকশন ব্লক, প্রাইস এসছে এখানে উইক হয়েছে, উইকগুলো আমরা মার্ক করলাম, আপসাইডে গেছে, নিচে এসছে, রিজেকশন ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে। তোমার এইখান থেকে ট্রেড প্ল্যান হতো, এসএল থাকতো এটার নিচে, অ্যান্ড দেন তোমার এই লিকুইডিটি পর্যন্ত টার্গেট, এই লিকুইডিটি পর্যন্ত টার্গেট, এইভাবে পরপর এগোতে। ঠিক আছে, তো আই থিঙ্ক দ্যাট রিজেকশন ব্লক আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো তোমরা এটা চার্টে প্র্যাকটিস করো আইডেন্টিফাই করে নাও। আমরা যেটাতে এবার যাবো সেটা হচ্ছে রিক্লেম ব্লক।
সো রিক্লেম ব্লক যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন ফিউচারে আমরা গিয়ে শিখব। মার্কেটে বিএম আর এসএম বলে কথা হয়। মার্কেট মেকার বাই মডেল, মার্কেট মেকার সেল মডেল। মার্কেট মেকার বাই মডেলে ব্যাপারগুলো এইভাবে হয়, সেল মডেল এইভাবে হয় যে প্রাইস এইভাবে আপসাইডে যাচ্ছে, পিওয়াই ট্যাপ করবে, প্রাইস তারপরে আবার ডাউন সাইডে আসবে, এইভাবে করতে করতে আসবে। তো মার্কেট মেকার বাই মডেল আর মার্কেট মেকার সেল মডেলের এটা একটা সস্তা ভার্সান, এটা মাথায় রাখো। ঠিক আছে, মানে মার্কেট মেকার বাই মডেল আর মার্কেট মেকার সেল মডেল এটাই, বাট ওটা ওই যে বললাম আইসিটির একদম ডেপথে গিয়ে ওইটা, আর এসএমসি অনুযায়ী রিক্লেম ব্লক হিসাবে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। আর একদম ডেপথে গিয়ে গভীরে গিয়ে যদি জানতে হয় তো সেটা আমরা বিএম এসএম, মার্কেট মেকার বাই মডেল, মার্কেট মেকার সেল মডেল, সেটা আমরা আইসিটি থেকে জানবো। তাও আবার সেটা আইসিটির অলগারিদম বলে যে পার্ট হয়, যেটা একদম একদম অ্যাডভান্স পার্ট যেটা, সেটা ওইটা। ঠিক আছে, যাই হোক, রিক্লেম ব্লকে কি হয়, রিক্লেম ব্লকে জাস্ট এইটুকুই মাথায় রাখো কন্ডিশনগুলো। প্রাইস যখন আপসাইডে যাচ্ছে তখন এই আপসাইডের যে ব্লকগুলো আছে, এই আপসাইডের সুইংয়ে যে ব্লকটা তৈরি হবে, মানে মার্কেট আপসাইডে যাচ্ছে, তাহলে এই যে সুইংটা তৈরি হয়েছে, এই সুইংয়ের এখানে যে ব্লকটা তৈরি হলো, দেন প্রাইস আবার আপসাইডে গেল, এইখানে সুইং নিল, এই সুইংয়ে যে ব্লকটা তৈরি হলো, দেন প্রাইস আবার আপসাইডে গেল, সুইং নিল, এই সুইংয়ে যেই ব্লকটা তৈরি হলো, প্রাইস আবার আপসাইডে গেল, সুইং নিল, এই সুইংয়ে যে ব্লকটা তৈরি হলো, এই ব্লকগুলোকে আমরা মার্ক করব। লিসন, আবার বলছি, জাস্ট ওয়েট, মানে কি বলে ওগুলো, টোটকা বলে তো না, কি বলে ওগুলোকে, যাই হোক, আপসাইডে মার্কেট যখন যাবে প্রথমে কি আছে, আপ, তাহলে সেম কথা মাথায় রাখবে, আপসাইডে মার্কেট গেলে আপসাইডে ব্লক মার্ক হবে। আবার বলছি, আপসাইডে প্রাইস যখন যাচ্ছে তাহলে ব্লকগুলো মার্ক হবে আপসাইডে, মানে যেই দিকে যাবে সেই দিকে ব্লক মার্ক হবে। ঠিক আছে, এটা আপসাইডে রিক্লেম ব্লকের কথা বলছি। ডাউন সাইডে রিক্লেম ব্লক কি হবে, ডাউন সাইডে যাবে যখন, তখন এই ডাউন সাইডে সুইংয়ের ডাউনের ব্লক মার্ক হবে, সুইংয়ের ডাউনের ব্লক মার্ক হবে, সুইংয়ের ডাউনের ব্লক মার্ক হবে। এটা মাথায় রাখো। ঠিক আছে, তাহলে একইভাবে সেম কথা, ডাউন সাইডে কি হবে, ডাউন সাইডের ব্লক মার্ক হবে, মানে যেই দিকে যাবে সেই দিককার ব্লক মার্ক হবে। আর আপ সাইডে যখন যাবে তখন আপ সাইডের ব্লক মার্ক হবে। ঠিক আছে, এবার যেটা হয় ন্যাচারালি রিক্লেম ব্লকে কি হয় ব্যাপারটা, প্রাইস এইভাবে যেতে 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 যখন একটা পিওআই রিজেকশন নিল, পিওআই রিজেকশন নেওয়ার পর প্রাইস যেটা করবে এমএসএস করবে, অর্থাৎ যেটাকে আমরা বলি মার্কেট স্ট্রাকচার শিফট করবে। প্রাইস কি করবে, মার্কেট স্ট্রাকচার শিফট করবে। মার্কেট স্ট্রাকচার শিফট করার পর এবার যেটা হয়, এই যে ব্লক, এই ব্লকটাকে ট্যাপ করে প্রাইস নিচে পড়বে। এই যে ব্লক, এই ব্লকটাকে ট্যাপ করে প্রাইস নিচে পড়বে, মানে ওই ব্রেকার ব্লক টাইপেরই গল্পটা কিছু। ঠিক আছে, ব্রেকার ব্লক প্রথম স্টার্টিংটা ব্রেকার ব্লক টাইপেরই ধরো আর কি। ঠিক আছে, সেল সাইডের লিকুইডিটি গেল, বাই সাইডের লিকুইডিটি গেল, দেন এসে ওটা ওইদিকে যাচ্ছিল, এখানে দেখো তারপরেও এটা আবার ডাউনে আসছে, ডাউনে আসার পর গিয়ে রিজেকশন নিয়ে এবার তারপরে পড়ছে। বোঝা যাচ্ছে রিক্লেম ব্লক? এইখানে যে ব্লকটা তৈরি হয়েছিল, প্রাইস নিচে আসছে, এই ব্লকটাকে ট্যাপ করে নিচে পড়ছে। ঠিক আছে, তারপরের আবার ব্লকে যাও, এইটা তোমার রিক্লেম ব্লক। ঠিক আছে, প্রাইস এটা এক্স্যাক্ট এখানে যে ট্যাপ করে আপসাইডে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, আমি এটা আপাতত এইভাবে রাখি না তো তোমরা তালগোল পাকিয়ে ফেলবে, আমি বুঝতে পারছি। মানে এরকম কিন্তু কোনো কন্ডিশন নেই যে এমএসএস হওয়ার পর এই রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস এখানে যাবে, না না, এরকম কোনো কন্ডিশন নেই। ঠিক আছে, এটা এখানে হয়ে গেল এরকম ব্যাপারটা, তাই মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রাইস এইটা থেকে এখানে গেল, এই রিক্লেম ব্লককে ট্যাপ করার পর প্রাইস এই পিওআই কে ট্যাপ করে নিচে এসছে, যাওয়ার পর এই রিক্লেম ব্লককে
এই রিক্লেম ব্লককে ট্যাপ করার পর প্রাইস নিচে আসলো, আবার রিট্রেস করতে উপরে গেল, এই যে রিক্লেম ব্লক আছে এই রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস নিচে আসলো। এবার এই যে এইখানে যে রিক্লেম ব্লক আছে, প্রাইস নিচে আসার পর আপসাইডে গেল, এই রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস আবার নিচে আসবে। নিচে আসার পর এইখানে আবার যে রিক্লেম ব্লকটা আছে, প্রাইস আবার এই রিক্লেম ব্লককে ট্যাপ করে নিচের দিকে যাবে। আমি যদি পুরোপুরি ড্র করে তোমাদেরকে দেখাই একদম, তাহলে বুঝতে পারবে। এই যে বোঝা যাচ্ছে, এইখানে আপসাইডে যে ব্লকগুলো হয়েছিল প্রাইস আসার সময়তে এই রিক্লেম ব্লকটাকে ট্যাপ করে দেন তারপরে নিচে পড়লো। এই রিক্লেম ব্লকটাকে ট্যাপ করে প্রাইস নিচে পড়লো, প্রাইস নিচে আসলো, আপসাইডে গেল। আবারও বলছি, এই যে এইখান থেকে ট্যাপ করলো মানে রিক্লেম ব্লকটাকে ট্যাপ করে যে আপসাইডে যাচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এইখানে এটা ড্রয়িংয়ে হয়ে গেছে, তাই কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এই রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্রাইস এখানে কোনো না কোনো এমনি পিওয়াই পেয়েছে, সেই পিওয়াই অনুযায়ী যাচ্ছে, বাট পড়ার সময়তে পড়বে, মানে এই ব্যাপারটা বোঝো। রিক্লেম ব্লকে কি হয়, এই যে আপসাইডের যে ব্লকগুলো হচ্ছে না, এই আপসাইডের ব্লকগুলোকে ট্যাপ করে করে ডাউন সাইডের সুইং তৈরি হবে বারবার। মানে যাওয়ার সময়তে যেটা আপসাইডের ব্লকগুলো হয়েছিল, এই আপসাইডের ব্লকগুলোকে ট্যাপ করে করে বারবার নিচে পড়বে, ট্যাপ করে করে নিচে পড়বে, ট্যাপ করে করে নিচে পড়বে। মানে এইখানে প্রাইস যেটা করেছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়েছিল ব্যাপারটা বোঝো বোঝো বোঝো। এইখান থেকে এইটুকুতে তো রিট্রেস নেওয়া হয়েছে, মানে কি হয়েছে, প্রাইস এইখানে আপসাইডে মুভ করার জন্য, এইখানে বাইং হওয়ার জন্য এইখানে সেলিং করানো হয়েছিল, সেলিং লিকুইডিটি তৈরি করা হয়েছিল। তাহলে এখানে সেলিং লিকুইডিটি আছে, এখানে যদি সেলিং লিকুইডিটি থাকে, প্রাইস এইখান থেকে যেমনি নিচে আসছে, এইখান থেকে প্রাইস নিচে আসার পর প্রাইস যেমনি আপসাইডে গেল, এইখানে তো বাইং মানে এখানে তো সেলিং করানো হয়েছিল, সেই সেলিং অর্ডার কিছু হয়তো পেন্ডিং পড়ে আছে সাপোজ করো, সেইটা পাঞ্চ হওয়ার জন্য আবার এখানে প্রাইস নামছে। বা এই জায়গাটাতে করে যারা সেলিং করে রেখেছিল, ঠিক আছে, সেলিং করে রাখার পর যাদের সেলিং সাইডে যাওয়ার টেন্ডেন্সি ছিল আর কি, যে না এইখান থেকে আমি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করবো, প্রাইস এবার ডাউন সাইডে যাবে, যারা অ্যাকচুয়ালি শর্ট সেলিং করে বা যে সমস্ত ইনস্টিটিউট শর্ট সেলিং করে, দেন তারা সেম প্রাইস পাচ্ছে, আবার সেম প্রাইস পেলে তো সেখানে আবার ডাউন সাইডের জন্য ইনভেস্ট করবে না। এইখানে সে প্ল্যান করেছিল যে না ঠিক আছে এখান থেকে আমি শর্ট সেলিং করি, প্রাইস নিচে যাবে, বাট যে কোনো কারণে হোক না কেন এর থেকে বাইং এর যাদের অর্ডার ছিল, বাইং যারা প্ল্যানিং করেছিল তারা স্ট্রং ছিল, প্রাইস আপসাইডে সেই মুহূর্তে চলে গেছে। বাট এইখানে ডাউন ট্রেন্ড হচ্ছে, ডাউন ট্রেন্ড হওয়ার পর প্রাইস এখানে গেছে। ফার্স্ট অফ অল এইখানে যেই টাকাটা ইনভেস্ট করে শর্ট সেলিং এখানে করা হয়েছিল, লিকুইডিটি ক্রিয়েট করা হয়েছিল, এইখানে এইটুকুতে রিট্রেসমেন্টে যেই লিকুইডিটিটা তৈরি করা হয়েছিল প্রাইস আপসাইডে যাওয়ার জন্য, পেন্ডিং পড়ে আছে। প্লাস যারা এইখান থেকে ডাউন সাইডে যেতে চেয়েছিল তারা এখানে এসএল হিট হয়েছিল, তাদের প্রফিট হয়নি। ফলে এইখানে যখন প্রাইস আসার পর এখানে যাচ্ছে, এই যে অর্ডার পেন্ডিং আছে সেটাও পাঞ্চ হচ্ছে। প্লাস মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে এইখান থেকে যারা ডাউন সাইডের প্ল্যান করছিল তারা সেম প্রাইসে আবার পাচ্ছে শর্ট সেলিং করার জন্য, ফলে তারা এখানে দাবিয়ে এখানে একেবারে তারা এখানে শর্ট সেলিং করা শুরু করলো, কারণ সেম প্রাইসে পাচ্ছে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে একটা কথাই আছে, গুজরাটিদের মধ্যে শুনেছো মনে হয়, ভাও ভগবানছে, মানে প্রাইসই আলটিমেট গড। তো সেখানে সেম প্রাইস পাচ্ছে বলে তারা এখানে আলটিমেট সেলিং স্টার্ট করছে, ফলে সেই প্রেশার এখানে ডাউনে যাচ্ছে। দেন আবার প্রাইস যেমনি প্রফিট বুকিং করে 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 আপসাইডে গেল বা লিকুইডিটি কিছুটা ক্রিয়েট করছে আবার ডাউনে যাওয়ার জন্য, প্রফিট বুকিং এর জন্য প্রাইস যেমনি আপসাইডে গেল, সেম এই ব্লকের সাথে আবার সেম গল্প হচ্ছে। সেম আবার এইখানে যারা ইনভেস্ট করেছিল তারা এখানে এগেন আবার ইনভেস্ট করছে, যেটাকে বলা হয় পাতি ভাষায়, এইখানে এরা ইনভেস্ট করেছিল, এরা এখানে সুযোগ বুঝে আবার এখানে তারা ফান্ড অ্যাড করছে। ঠিক আছে, এখান থেকে তো তারা প্রফিট আছেই, এখানে আবার ওরা কম প্রাইসে পেয়েছে, এখান থেকে প্রাইস আপসাইড ডাউন সাইডে যাবে, এরাই আবার এখানে নতুন করে ফান্ড অ্যাড করবে এবং নতুন করে আবার যারা শর্ট সেলিং করতে চায় তারাও ফান্ড অ্যাড করবে, ফলে প্রাইস আবার নিচে যাবে। এই হচ্ছে রিক্লেম ব্লক।
এইটা আরো ডেপথে আমরা গিয়ে একদম শিখবো। আমি এর আগে মনে আছে লাইভে একদিন বলছিলাম যে এখানে যত তাড়াতাড়ি প্রাইস যাবে এখানে তত স্পিডে পড়বে, এইখানে বেশি দিন সময় লাগলে এখানে কম দিন সময় লাগবে, এইখানে কম দিন সময় লাগবে এখানে বেশি দিন সময় লাগবে, হ্যান ত্যান। এগুলো সব এম এম এর পার্ট, মার্কেট মেকার ব্রাইম মডেল, মার্কেট মেকার সেল মডেল। সেটা আমাদের আইসিটির একদম অ্যাডভান্স টু অ্যাডভান্স, মানে একদম অ্যাডভান্স লেভেলে যারা মানে একদম বলা হয় না সে পিএইচডি করবো, তো তোমরা যদি একদম অতটা গভীরে ঢুকতে চাও তখন গিয়ে এই ব্যাপারগুলো আসবে, সেটা পরের ব্যাপার, পরে ভাবা যাবে। বাট এইটাই মানে ওই এম এম এস এম মার্কেট মেকার বাই মডেল, মার্কেট মেকার সেল মডেলের এটা সস্তা ভার্সান ধরে রাখো। ওই এই কনসেপ্টটাই ওইখানেও মানে ডেপতে গিয়ে আমরা পরে দেখবো। যাই হোক, এই হচ্ছে রিক্লেম ব্লক, ঠিক আছে। সেম জিনিস ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও, প্রাইস ডাউন এসছে, পিওআই ট্যাপ করেছে, ট্যাপ করার পর এইখানে আমাদের রিক্লেম ব্লক তৈরি হয়েছে। প্রাইস এই রিক্লেম ব্লককে ট্যাপ করছে, প্রাইস এই রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেল, ঠিক আছে। এটা যদি আরো অ্যাকুরেট নাও তো ব্যাপারটা এরকম। দেন তারপরে আবার রিক্লেম ব্লক তৈরি হয়েছে এখানে, তো এই রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে। আবার যদি তুমি নাও তো এখানে রিক্লেম ব্লক তৈরি হয়েছে, দেন এইখান থেকে আবার প্রাইস আপসাইডে, ঠিক আছে। এই হচ্ছে রিক্লেম ব্লক। ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং লিটারেলি, বাট এগেন অ্যান্ড এগেন আমি একটা কথা বলছি, এসএমসি ইজ নট এ ম্যাটার অফ জোক। এই সমস্ত কিছুকে মার্জ করে, সমস্ত কিছুকে মাথায় রেখে যখন মার্কেটে প্ল্যান করতে যাবে তখন বুঝতে পারবে ব্যাপারটা কতটা টাফ। আর এইটুকুতে যদি এতটা পাগলা হয়ে যাও, যখন আমরা এরপর আইসিটিতে যাব আরো গভীরে যাব আর কি। তো যাই হোক, দেখা যাক, স্টেপ বাই স্টেপ আমরা এগোবো, অসুবিধা নেই। সো এই হচ্ছে রিক্লেম ব্লক, ঠিক আছে। তো চলো আমরা রিক্লেম ব্লকটাকে এবার চার্টে ডাইরেক্ট একবার দেখার চেষ্টা করি, ঠিক আছে। আমি দুই জায়গাতে দেখাচ্ছি, ব্যাংক নিফটিতেও আমি দেখিয়ে দেবো আর নিফটিতেও আমি দেখিয়ে দেবো, সরি ফরেক্সেও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, দেখো আমি দেখাচ্ছি, আমি পেছনে গিয়ে দেখাচ্ছি না, এখান থেকে প্রাইস আপসাইডে যাচ্ছিল, দেন ডাউন সাইডে এসছে, মানে 100% এখানে কোনো না কোনো পিওআই আছে, ঠিক আছে। এটা মাথায় রাখো। তো আমি পিওআইটাকে রাখছি না, তোমাদের রিক্লেম ব্লক বোঝাতে সুবিধা হবে, আমি এটাকে ডিলিট করে রাখছি। নাও আমি কি বলেছিলাম, প্রাইস আপসাইডে যাওয়ার সময়, মানে এই যে জোনটা, এই যে এরিয়াটা, মানে এই যে এই দিককারটা, যেটা প্রাইস আপসাইডে গেছে, আপসাইডে যাওয়ার সময় ন্যাচারালি আমাদের কি হবে, প্রাইস আপসাইডে যে সমস্ত ব্লকগুলো আছে সেগুলো মার্ক হতে হতে যাবে, ঠিক আছে। এবার আবার বললাম আমাদের ইন্ডিয়ান মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্যই মেন প্রবলেম হয়ে যায়। বাট এইখানে যদি দেখো, এটা একটা সুইং, প্রাইস এইখান থেকে এইখানে গেছে, এইখানে এসছে, দেন প্রাইস আপসাইডে এখানে গেছিল, দেন রেড ক্যান্ডেল করে নিচে এসছে, ঠিক আছে। তাহলে এই রেড ক্যান্ডেলটা হিসাবে অ্যাকচুয়ালি আমাদের সুইং, দেন প্রাইস আবার আপসাইডে গেছে, তাহলে এইটা আমাদের একটা সুইং অবভিয়াসলি। তো এই সুইংটাকে যদি তুমি নাও তাহলে তুমি দেখতে পাবে যে আমি জাস্ট পুরোটাকে না নিয়ে আমি 50% মার্ক করছি, কারণ এটা বড় ক্যান্ডেল আছে তাই। আমি এগেন অ্যান্ড এগেন বলছি যে আমাদের ইন্ডিয়ান মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনেই শেষ, বাট স্টিল তুমি যদি পুরোটাকে নাও তো পুরোটাকে তুমি নিতে পারো, ওকে। তো এইটা তোমার রিক্লেম ব্লক, ঠিক আছে। অ্যান্ড তো এইটা একটা, এইখানে অবভিয়াসলি আমি দেখিয়ে দিলাম এখানে সুইং আছে অ্যান্ড গ্যাপ, মানে সেই গ্যাপটাকে আমরা একটা ক্যান্ডেল হিসাবে আমরা ধরবো, আমি আগেই বলেছি তোমাদেরকে। তো সেখানে এইখানে তুমি যদি হিসাবে ক্যালকুলেশন করো তাহলে যেটা হবে, এই যে আমাদের এখানে যে গ্যাপ আপটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল অবভিয়াসলি আপসাইডের জন্য, ঠিক আছে। এখানে একটা আমাদের ক্যান্ডেল আছে। সো সেইভাবে যদি দেখো, জাস্ট প্রাইস আপসাইডে গেছে, এখানে এসছে, আবার আপসাইডে গেছে, তো এখানে একটা সুইং ক্রিয়েট করেছে, এভাবে গেছে এখানে এসছে, তাই এটাকে আমি ধরছি। তোমাদের যদি এটা নিতে প্রবলেম হয়, যে এটা নিতে যদি অসুবিধা হয় যে না আমি এটা নেবো না, এটা কেন নেবো, তাহলে ঠিক আছে, এইটা একটা তোমার সুইং আছে, এই ক্যান্ডেলটাকে তুমি এই ক্যান্ডেলটাকেও নিতে পারো, তুমি যেটাকে খুশি এই ক্যান্ডেলটাকেও তুমি নিতে পারো, ঠিক আছে। তো দেখবে যে প্রাইস আপসাইডে গেছে, ডাউন সাইডে এসছে, জাস্ট এটাকে ট্যাপ করে, এটা যদি একদম উইক পর্যন্ত নাও, তো এটাকে ট্যাপ করে প্রাইস ডাউন সাইডে আবার যাচ্ছে, ঠিক আছে। আর যদি এইটাকে যদি নাও তাহলে একদম অ্যাকুরেট দেখতে পাবে, প্রাইস এইখান থেকে এসছে, এইখান থেকে দেন গেছে, আবার এসছে, আমি ব্ল্যাকটা নিই তাহলে বুঝতে পারবে, এসছে, এসে জাস্ট এইখানে যেমনি গেছে, এই যে রিক্লেম ব্লক, রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস ডাউন সাইডে এসছে, তাহলে রিক্লেম ব্লককে ট্যাপ করে যদি প্রাইস ডাউন সাইডে যায় তাহলে আমাদের এইখান থেকে
ট্রেড প্ল্যান হবে ডাউন সাইডে, তুমি এখান থেকেও নিতে পারো, এমটি থেকেও নিতে পারো, যেটা তোমার খুশি। এইখান থেকে তুমি প্ল্যান করবে, কতদূর প্ল্যান করবে, তোমার যে লিকুইডিটি আছে তুমি সেই লিকুইডিটি পর্যন্ত তুমি প্ল্যান করবে। অ্যান্ড প্রাইস দেখো তোমার লিকুইডিটি পর্যন্ত টার্গেট কমপ্লিট। ঠিক আছে, এরপর নেক্সট তুমি আবার যদি দেখো তাহলে দেখতে পাবা সেম একইভাবে একটু আগে আমি যেটা বোঝালাম, এখানে ক্যান্ডেল আছে, গ্যাপ আপ মানে এখানে ক্যান্ডেল আমরা ইন্ডিয়ান মার্কেটে ধরবো আমি বলেছি, তাহলে এটা সুইং, তাই যদি হয় তাহলে সুইং হাইয়ে এই পুরো ক্যান্ডেলটা আমাদের অ্যাকচুয়ালি ব্লক হয়, বাট এটা তুমি 50%ই নাও এত বড় ক্যান্ডেল যখন। সো এইখানে তোমার আবার রিক্লেম ব্লক তৈরি হয়েছে, প্রাইস দেখো এইখান থেকে এসছে, রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস আবার ডাউন সাইডে। ঠিক আছে, আর এটা তো বললাম তুমি যদি একদম এটার 50% যদি তুমি মার্ক করো, এই যেহেতু এত বড় ক্যান্ডেল আমি সেই সেন্সে বলছি, তাহলে একদম দেখো রিক্লেম ব্লক তুমি 50% পর্যন্ত যদি নাও, এই যে আমি আবার বলছি এটা ইন্ডিয়ান মার্কেটে আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য তোমাদের একটু খটোমটো মনে হচ্ছে ব্যাপারটা, বাট একটু ব্যাপারটা মাথা দিয়ে বোঝার চেষ্টা করো। কি হয়েছিল প্রাইস এখানে, তাহলে এইখানে আমাদের নিশ্চয়ই ক্যান্ডেল আছে একটা, এই গ্যাপটাকে আমরা ক্যান্ডেল হিসাবে ধরবো। এটা যদি রানিং মার্কেট চলতো তাহলে নিশ্চয়ই আমার এখানে ক্যান্ডেল হতে 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 যেত, তাহলে ক্যান্ডেল হতে হতে যদি গিয়ে থাকে তাহলে কি হয়েছে, প্রাইস এখানে আপ সাইডে গেছে, ডাউন সাইডে এসছে, তারপরে গেছে, তাহলে অবভিয়াসলি তো এটা আমার সুইং ক্রিয়েট হলো নাকি। সুইং যদি আমার ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমার এখানে সুইং কোথায়, এত বড় পুরো এই ক্যান্ডেলটাই আমার সুইং, তো আমি সেটা 50% নেবো আমি বললাম, কারণ এত বড় ক্যান্ডেল আমার নেওয়ার দরকার নাই। সেটাকে তুমি যদি নাও তো দেখো প্রাইস নিচে এসছে, আবার এই রিক্লেম ব্লককে ট্যাপ করেছে, ট্যাপ করে ডাউন সাইডে, তাই যদি হয় তাহলে এইখান থেকে তোমার আবার ট্রেড প্ল্যান করতে পারতে তুমি। অলরেডি ক্যান্ডেলের আমরা 50% নিয়েছি, তাই আবার এই রিক্লেম ব্লকটার 50% নিতে যাব না, কারণ রিক্লেম ব্লক তো অ্যাকচুয়ালি পুরোটা, রিক্লেম ব্লক তো অ্যাকচুয়ালি পুরো ক্যান্ডেলটা আমাদের রিক্লেম ব্লক, তো অলরেডি তার 50% নিয়েছি। 50% মানে কি, আমরা এমটি থেকে তার মানে ট্রেডটা প্ল্যান করলাম, এরও যদি এবার যেটুকু মার্ক করলে এরও যদি 50% নিতে যাও তাহলে ধরুন 25% হয়ে গেল। ঠিক আছে, যাই হোক এই হলো। দেন তোমার টার্গেট কতটা হবে, তোমার টার্গেট হবে এই লিকুইডিটি তুমি রাখতে পারো, এই লিকুইডিটি তুমি রাখতে পারো, তোমার যেটা খুশি। তো তুমি যদি এই লিকুইডিটি তোমার রাখো, তো কমপ্লিট। ঠিক আছে, সেম একইভাবে তুমি আবার যাও, তাহলে তুমি দেখতে পাবা এই যে এখানে সুইং তৈরি হয়েছে, তো এই সুইং এর আমি জাস্ট উইকটুকু নিচ্ছি, তুমি এটাকে রিজেকশন ব্লক হিসাবেও তোমরা দেখতে পারো, বা এই সুইংটুকুকে হিসাবে মানে এটার 50% নিয়েও তুমি মার্ক করতে পারো এই হাইটা। ঠিক আছে, তো সেম প্রাইস ডাউনে এসছে, প্রাইস নিচে এসছে, প্রাইস নিচে আসার পর রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস আবার ডাউন সাইডে। ঠিক আছে, সো আশা করি আমি বোঝাতে পারছি রিক্লেম ব্লক কি। ঠিক আছে, যদি দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে। দেন এইখানে আবার একটা সুইং তৈরি হয়েছিল, সেই সুইং হাইট যে ব্লকটা আছে সেটাকে তুমি মার্ক করো, প্রাইস দেখো নিচে এসছে, আবার এই রিক্লেম ব্লককে ট্যাপ করেছে, ট্যাপ করে প্রাইস আবার ডাউন সাইডে গেছে। দেন এইখানে তোমার আবার একটা রিক্লেম ব্লক ছিল, এইটা নাও, প্রাইস এসছে, ট্যাপ করেছে, গিয়ে তারপর আলটিমেট বায়াস চেঞ্জ হচ্ছে, প্রাইস আবার আপ সাইডে গেছে। তাহলে রিক্লেম ব্লক কি বোঝা গেল, আমি দেখাতে পারলাম তোমাদের এই প্রত্যেক জায়গাগুলো থেকে ট্রেড ছিল। সো এইভাবে অ্যাকচুয়ালি রিক্লেম ব্লক কাজ করে। ঠিক আছে, আমি এগুলোকে যদি ডিলিট করে দিই তাহলে তোমরা আরো ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝতে পারবে। সো এইভাবে রিক্লেম ব্লক অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এটা যদি ফরেক্সে গিয়েও দেখাই তাহলে বুঝতে পারবে, যারা ফরেক্সের করো তারা বেস্ট বুঝতে পারবে আর কি। তো এটা আমাদের ব্যাংক নিফটি গেল, চলো এবার ফরেক্সে যাওয়া যাক। আমি গোল্ডে যাচ্ছি, গোল্ডে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আমি গোল্ডে যদি দেখাই, আমি মোটামুটি জাস্ট এখানে একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ তারপর আরও কয়েকটা আছে কনসেপ্ট, আমাদের গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স, এখানেও যেতে হবে। সো যদি দেখো যে কি করেছে প্রাইস, অ্যাকচুয়ালি এখান থেকে এইভাবে সুইং করতে গেছে, দেন এখানে কোনো পিওআই এ ট্যাপ করেছে, দেন প্রাইস আবার ডাউন সাইডে আসা শুরু হয়েছে। ঠিক তাই তো, তো সেই ক্ষেত্রে যদি দেখো এইখানে আমাদের এই একটা সুইং তৈরি হয়েছে, তো এটা পুরো যেটা আছে আর কি, এই পুরোটা আমার নেওয়ার দরকার নেই, এটা 50% নিতে পারো বা উইকটুকুকে নিতে পারো এই হাইয়ের। তুমি যদি দেখো, জাস্ট দেখো প্রাইস এসছে,
এটাকে ট্যাপ করেছে, ট্যাপ করে প্রাইস আবার ডাউন সাইডে যাচ্ছে। ঠিক আছে, দেন তুমি যদি দেখো আবার তুমি দেখতে পাবে এইটার উইকটুকুকে শুধু তুমি নিতে পারো, কারণ বড় ক্যান্ডেল যেহেতু আছে। প্রাইস দেখো এখানে এসছে, জাস্ট এটাকে ট্যাপ করেছে, ট্যাপ করে আবার রিজেকশন নিয়েছে। অ্যান্ড আপসাইডের ক্ষেত্রেও যদি প্ল্যান করো তো তুমি এইখানেও দেখতে পাবে আর কি, যে প্রাইস যখন আপসাইডে যাচ্ছিল এখানে যেটা আছে সেখান থেকে ট্যাপ করে মানে ডাউন সাইডে গেছে। তো আলটিমেট এইভাবে জিনিসগুলো কাজ করে। এটা এরপরে এখান থেকে মার্কেট আবার এইভাবে যেতে শুরু করেছে সে কারণের জন্য, বাট ওভারঅল এইভাবে কাজ করে। ঠিক আছে, অ্যান্ড তারপরেও যদি তোমাদেরকে দেখায় তো তুমি এইখানেও দেখতে পাবে এই রিক্লেম ব্লক, এই যে প্রাইস আপসাইডে যাচ্ছিল, তাহলে এখানে আপসাইডের এটা তোমার দেখো প্রাইস এই জায়গাটাতে ট্যাপ করেছে, এই জায়গাটাতে ট্যাপ করে, বা তুমি যদি এটাকে আরো অ্যাকুরেট নিতে চাও তো রেড ক্যান্ডেলটা কি ইনসাইড বার না, রেড ক্যান্ডেলটা ইনসাইড বার না, তাহলে তুমি এটাকে এইভাবে নিতে পারো। প্রাইস এইভাবে 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 আপসাইডে গেছে এই জায়গাটাতে যদি দেখো। ঠিক আছে, প্রাইস এইভাবে 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 আপসাইডে গেছে, এইখানে পিওয়াই ছিল, পিওয়াই কে প্রাইস ট্যাপ করে ডাউন সাইডে আসছে, ডাউন সাইডে আসার পর কি করছে প্রাইস এইভাবে নিচে আসলো, আসার পর আলটিমেট এখানে যে রিক্লেম ব্লক আছে রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস ডাউন সাইডে যাচ্ছে। ঠিক আছে, সো এইটা এই জায়গাটাতে তুমি এইভাবেও মার্ক করতে পারো। দেন তোমাকে যদি আমি আরো দেখাই তো তুমি সে জায়গাটাই মানে এই জায়গাটাতে করে তুমি দেখতে পাবে, এই জায়গাটাতে করে তুমি যদি যাও তাহলে তুমি দেখতে পাবে যে এইখানে রিক্লেম ব্লক ছিল, এই যেটা হাইয়েস্ট সুইং যেটা। ঠিক আছে, এই যে প্রাইস ডাউন এসছে, এই রিক্লেম ব্লককে ট্যাপ করেছে, রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস আবার ডাউন সাইডে আসছে। সো এই যে জায়গাটা ছিল এইখান থেকে তোমার ডাউন সাইডের ট্রেড প্ল্যান ছিল, এই যে জায়গাটা এইখান থেকে তোমার ডাউন সাইডের, এইখান থেকে তোমার ডাউন সাইডের ট্রেড প্ল্যান করতে পারতে। ঠিক আছে, এই যে রিক্লেম ব্লক এইখান থেকে তোমার ডাউন সাইডের ট্রেড প্ল্যান হতো। ঠিক আছে, এই যে রিক্লেম ব্লক এইখান থেকে তোমার ডাউন সাইডের ট্রেড প্ল্যান হতো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এইভাবে রিক্লেম ব্লক কাজ করে। দেন তারপর যদি দেখো এইখানেও যে সুইং হাইটা আছে, এই সেম সুইং হাইটাকে ট্যাপ করে দেখো প্রাইস আবার নিচে পড়েছে, তো সেক্ষেত্রে তুমি এইখান থেকে আবার ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে পারতে। ওকে, সো এই গেল। দেন এইভাবে রিক্লেম ব্লক অ্যাকচুয়ালি পরপর পরপর কাজ করতে থাকে, তুমি যত দেখতে পাবে এইভাবেই অ্যাকচুয়ালি রিক্লেম ব্লক পরপর পরপর যায়। তো আমি তোমাদেরকে ফরেক্সেও দেখিয়ে দিলাম, আমি তোমাদেরকে ইন্ডিয়ান মার্কেটেও দেখিয়ে দিলাম, সব জায়গাতেই এই জিনিসটা কাজ করে। এটা আমরা যখন ইন ফিউচার মার্কেট মেকার বাই মডেল, মার্কেট মেকার সেল মডেল শিখবো তখন এই জিনিসটা আরো ভালোভাবে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার যেটাতে যাব সেটা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স বা গ্যাপ ইমব্যালেন্স। আমি সেটা ব্যাংক নিফটি বা নিফটিতেই যাচ্ছি, কারণ আমাদের মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হয়, তো সেটাতে আমি সব থেকে ভালো দেখাতে পারবো, বোঝাতে পারবো। একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এসএমসি কনসেপ্ট যেটা বলা হয় সেটা হচ্ছে এই উইকে কোনো ভলিউম নেই। ঠিক আছে, যা ভলিউম আছে এই বডিতে ভলিউম আছে। কেন? তার কারণ আমি এর আগে বলেছিলাম এক জায়গাতে, আমি আবারও বলছি। প্রাইস এইখান থেকে এইখানে ওপেন হয়েছিল, এইখানে ওপেন হওয়ার পর প্রথমে ডাউন এসেছিল বলেই এই উইকটা তৈরি হয়েছিল, ঠিক কি ঠিক না? এবার ডাউনে এসেছিল মানে কি, সেলিং প্রেসার ছিল। এবার সেই সেলিং এর ভলিউমটা পরিমাণটা নিশ্চয় বেশি ছিল না বলেই বাইং এর পরিমাণ বেশি ছিল বলে প্রাইস আবার আপসাইডে যেতে লেগেছে। যদি সেলিং এর ভলিউম বেশি থাকতো তাহলে প্রাইস নিশ্চয়ই আপসাইডে যেতে পারতো না, নিচেই আসতো। তো যে কারণের জন্য এইখানে ভলিউম কম ছিল বলেই এখানে উইক তৈরি হয়েছে। দেন বাইং প্রেসার শুরু হয়েছে, বাইং এত ভলিউম ছিল, এত ভলিউম ছিল যে আপসাইডে যেতে 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 এত দূর গেছে, কিন্তু এই জায়গায় যেতে যেতে আলটিমেট বাইং এর ভলিউম এই জায়গা থেকে কমতে শুরু করেছিল। তাই এইখান থেকে যখন সেলিং প্রেসার শুরু হলো তখন প্রাইস কি করলো, নিচে নামতে লাগলো। তার মানে কি, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটাতে বাইং এর ভলিউম অর্ডার যেটা, সেটা নিশ্চয়ই বেশি ছিল না। বেশি থাকলে এরকমই প্রাইস ভেঙে চুরে সব আপসাইডে চলে যেত। নিশ্চয়ই সেখানে ভলিউম কম ছিল বলেই প্রাইস আবার নিচে নেমে চলে এসছে। সেলিং এর ভলিউম বেশি ছিল, বাইং এর ভলিউম কম ছিল বলেই সেটা নিচে নেমে এসছে, দিয়ে উইক তৈরি করেছে। তো এসএমসি কনসেপ্ট ওয়াইজ ধরা হয় যে উইক মানে সেখানে ভলিউম নেই, আর বডি মানে সেখানে ভলিউম আছে। এবার ভলিউম ইমব্যালেন্স কি এবং ভলিউম ইমব্যালেন্সকে নিয়ে আমরা কিভাবে ট্রেড করব, তো আমি যদি এটা ডাইরেক্ট চার্টে যদি দেখাই তোমাদেরকে তাহলে দেখতে পাবে সেটা হচ্ছে যে দেখো দেখো এই জায়গাটা যদি আমি তোমাদেরকে বোঝাই, এক জায়গাতে দুটো জিনিস বোঝানো হয়ে যাবে। এখানে দুটো জিনিসই আমরা একসাথে দেখতে পাচ্ছি, এখানে গ্যাপ ইমব্যালেন্সও দেখতে পাচ্ছি। গ্যাপ ইমব্যালেন্স বলতে কোনটাকে গ্যাপ ইমব্যালেন্স বলে,
যেই জায়গাটুকুতে কোনো ট্রেড হয়নি সেটাকে বলে গ্যাপ ইমব্যালেন্স। এখানে কতটুকু ট্রেড হয়নি, এইখান থেকে শুরু করে এতটুকু এরিয়া ট্রেড হয়নি, ঠিক আছে। তো এই এরিয়াটাকে বলা হয় গ্যাপ ইমব্যালেন্স, এই এরিয়াটাকে বলা হয় গ্যাপ ইমব্যালেন্স, ঠিক আছে। আর ভলিউম ইমব্যালেন্স কাকে বলা হয়, যেই জায়গাটাতে ভলিউম নাই। এখানে ভলিউম কোথা থেকে কোথায় নাই, এই রেড ক্যান্ডেলের বডি থেকে মার্ক করো এই ক্যান্ডেলটার বডি পর্যন্ত, এই পুরো এরিয়াটা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? সো দেখো আমি যেটা বলতে চাইছি, এই যে এই ক্যান্ডেলটার উইক এত দূর পর্যন্ত, ঠিক আছে, এই উইক আর এই ক্যান্ডেলটার উইক এত দূর পর্যন্ত, এই যে জোনটা, এই জোনটা হচ্ছে গ্যাপ ইমব্যালেন্স। কি বললাম, এই জোনটা হচ্ছে গ্যাপ ইমব্যালেন্স, ঠিক আছে। আর আর এই বডি, এই বডির নিচে এই যে উইকটা শুরু হয়েছে, এই উইক থেকে শুরু করে এই বডির এই যে উইক, এই পুরো এরিয়াটা উইক টু উইক, এইটাকে বলা হয় ভলিউম ইমব্যালেন্স। আমি আবারও বলছি, এই পুরো পোর্শনটাতে কোনো ভলিউম নেই, ঠিক আছে, এটাকে বলে ভলিউম ইমব্যালেন্স। আর এই যে গ্যাপ, যে জায়গাটাতে কোনো ট্রেডই হয়নি, যেই এরিয়াটাতে কোনো ট্রেড হয়নি, সেটাকে বলে গ্যাপ ইমব্যালেন্স, ঠিক আছে। এবার এবার ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে এই গ্যাপ ইমব্যালেন্স বলো বা ভলিউম ইমব্যালেন্স বলো, এদের 50% থেকে মার্কেটকে রিজেকশন নিতে দেখতে পাবে, ঠিক আছে। চলো আমরা এটাকে জুম আউট করে প্র্যাকটিক্যালি দেখি কি হয়েছে। সো এইখানে তুমি যেটা করে রেখেছো সেটা হচ্ছে তুমি গ্যাপ ইমব্যালেন্সও ড্র করে রেখেছো অ্যান্ড ভলিউম ইমব্যালেন্সও ড্র করে রেখেছো। নাও এবার আমরা ভলিউম ইমব্যালেন্সের, গ্যাপ ইমব্যালেন্স তো আমার এখান থেকে এতটা আমি তো বুঝেই গেলাম, সেটা আমি মার্ক করে রেখেছি। ভলিউম ইমব্যালেন্সের আমি এমটি মার্ক করব। তো তুমি যদি ভলিউম ইমব্যালেন্সের এমটি মার্ক করো তাহলে তুমি দেখো প্রাইস এক্স্যাক্ট একদম জাস্ট ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করেছে, ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করে প্রাইস নিচের সাইডে পড়ে গেছে। অ্যান্ড গ্যাপ ইমব্যালেন্স অ্যান্ড ভলিউম ইমব্যালেন্সের এটাই মজা, তুমি যত, আমি দেখিয়ে দিচ্ছি, অনেক কটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে আলটিমেট গ্যাপ ইমব্যালেন্স ভলিউম ইমব্যালেন্স। আশা করি আমি বোঝাতে পারলাম। গ্যাপ ইমব্যালেন্স মানে সেই এরিয়াটাতে কোনো ট্রেডই হবে না, আর ভলিউম ইমব্যালেন্স মানে সেটার সেই জায়গাটুকুর মধ্যে কোনো বডি থাকবে না, ক্যান্ডেলের কোনো বডি থাকবে না। তো এইটা হচ্ছে আমাদের ভলিউম ইমব্যালেন্স। ভলিউম ইমব্যালেন্সের আমরা সবসময় এমটি মার্ক করব, গ্যাপ ইমব্যালেন্সেরও আমরা সবসময় এমটি মার্ক করব, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আরও যদি তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে, এই যে দেখতেও পাবে এইখানে যে গ্যাপ ইমব্যালেন্সটাকে এখনো ট্যাপ করেনি, তো প্রাইস এখানে আছে ঠিকই, কিন্তু প্রাইস ইন ফিউচার যেমনি এই গ্যাপ ইমব্যালেন্সের কাছে যাবে, এই গ্যাপ ইমব্যালেন্সের এমটি মার্ক করে রাখবে এবং এই গ্যাপ ইমব্যালেন্সকে ট্যাপ করে প্রাইস দেখবে নিচে পড়বেই হতে, সেটা বায়াস অনুযায়ী যে বড় পড়বে কি জাস্ট অল্প কিছুটা পড়বে সেটা দেখে বুঝে যাবে, বাট পড়তে তো ওকে হবেই কিছুটা, মানে অর্থাৎ এইখান থেকে তুমি ট্রেড প্ল্যান করতেই পারবে আরাম করে স্ক্যাল্পিং, ঠিক আছে। আরো যদি তোমাদেরকে আমি দেখাই, দেখো এইখানে দেখো এগেন এইখানে আছে আমাদের গ্যাপ ইমব্যালেন্স, এটা হচ্ছে আমাদের গ্যাপ ইমব্যালেন্স, ঠিক আছে। তুমি গ্যাপ ইমব্যালেন্সের এমটি মার্ক করো, দেখো এমটি থেকে প্রাইস আপসাইডে গেছে। আমি এগুলোকে ডিলিট করে দিই, খিচিমিচি পেকে যাচ্ছে। দেখো গ্যাপ ইমব্যালেন্সকে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেছে, ঠিক আছে। বেশি যায়নি, তার কারণ হচ্ছে অবভিয়াসলি বায়াস একটা ব্যাপার থেকে ভালো করে জানো যে প্রাইস আপসাইডে যেতে গেলে তাকে ইন্টারনাল লিকুইডিটি নিতে হবে। প্রাইস আপসাইডে যাওয়ার পর আবার এসছে, আবার এমটির নিচে, যেটা ডিসকাউন্ট জোন বলি আমরা যেটাকে ডিসকাউন্ট জোন বলি, ঠিক আছে। সেই ডিসকাউন্ট জোন থেকে, মানে গ্যাপ ইমব্যালেন্সেরই, এটা তো আমরা ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করেছি, সেটার এমটি এটা, সেটা ডিসকাউন্ট যে জোন, দেখো ডিসকাউন্ট জোন থেকে প্রাইস আবার আপসাইডে গেছে, ঠিক আছে। তো মানে এইটুকুতেও তুমি যদি এখনো বাকি আছে হিসাবে ধরো,
যে এইখান থেকে এত দূর পর্যন্ত এখনো আমার গ্যাপ ইমব্যালেন্স বেঁচে আছে, তুমি যদি সেটাও ধরো, আমি মানে একদম অ্যাকুরেট গিয়েও যদি তোমাকে বলি যে না এতটা তো এর আগেরটাতে কমপ্লিট হয়ে গেছে, আমি এটা ডিলিট করছি না, এতটা তো এর আগেরটাতে কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমার নিচে এখনো এইটুকু গ্যাপ ইমব্যালেন্স পড়ে আছে। তুমি এইটুকু গ্যাপ ইমব্যালেন্সেরও আবার তুমি এমটি মার্ক করো, দেখো প্রাইসে, দেখো এক্স্যাক্ট এমটিকে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে, এইটুকু যেটুকু গ্যাপ ইমব্যালেন্স ছিল সেটুকুর উপরেই। ঠিক আছে, দেন তারপরে আমরা আরো যদি ফাইন্ড করি গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স, নিফটি ব্যাংক নিফটিতে ভালো বুঝতে পারবে। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের মার্কেটে সবচেয়ে বেশি এই জায়গাগুলো আমি দেখাচ্ছি না, তার কারণ এটা তোমরা ভালো করে জানো, এটা ইলেকশনের সময় ছিল, ইলেকশনের সময় থাকার জন্য এই জায়গাটাতে করে মানে যা খুশি তাই ছেলে খেলা হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটাকে অ্যাভয়েড করেই চলো, কারণ স্বাভাবিক ব্যাপার এই জায়গাটাতে ভ্যালু পাবে না। এইটা আমাদের এখানে আছে ভলিউম ইমব্যালেন্স, তুমি ভলিউম ইমব্যালেন্সের এমটি নাও অ্যান্ড তুমি ভলিউম ইমব্যালেন্সকে মার্ক করো। প্রাইস এসছে, প্রাইস প্রথমেই এসে ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করেছে, ট্যাপ করে ডাউন সাইডে, তাহলে এখান থেকে তোমার একটা স্ক্যাল্পিং ট্রেড ছিল। দেন প্রাইস আবার এসছে, জাস্ট এমটির উপরে ক্লোজ করতে পারেনি, এমটি থেকে আবার নিচে, তাহলে তোমার এখানে কমপ্লিট ছিল। নাও দেখো প্রাইস এতটা চলে গেছে, মানে ভলিউম ইমব্যালেন্স মোটামুটি তোমার কমপ্লিটই হয়ে গেছে। সো তারপরে আলটিমেট প্রাইস যাওয়ার পর কিছুটা রিজেকশন নিলেও, যেটুকু বাকি ছিল সেখান থেকে রিজেকশন নিলেও, দেন তারপর প্রাইস আবার আলটিমেট আপসাইডে চলে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করার পর তোমার ট্রেড আছে কি, দেখো যেমনি ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করেছে অমনি ডাউন সাইডের ট্রেড, আবার আপসাইডে গেছে ভলিউম ইমব্যালেন্সের, এইটুকু বাকি ছিল ভলিউম ইমব্যালেন্সের, বা ওভারঅলে যদি তুমি এমটি নাও, এমটির উপরে ক্লোজ করতে পারেনি, আবার ডাউন সাইডের ট্রেড। ঠিক আছে, আরো যদি তোমাদেরকে আমি দেখাই, ওকে এখানে খুব ছোট্ট একটা গ্যাপ ইমব্যালেন্স আছে, খুবই ছোট্ট। তো তুমি যদি দেখো যে প্রাইস পরের বার এক্স্যাক্ট একদম এই যে দেখতে পাচ্ছ, খুব ছোট্ট এখানে একটা গ্যাপ ইমব্যালেন্স আছে, এই দেখো। তো প্রাইস দেখো দ্বিতীয়বার যেটা বললাম এমটির উপরে ক্লোজ করতে পারেনি, প্রাইস এইটাকে ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করে নিচে এসেছিল, আর এখানে গিয়ে যে গ্যাপ ইমব্যালেন্স আছে সেই গ্যাপ ইমব্যালেন্সটাকে ট্যাপ করে নিচে এসেছে। তো এইখান থেকে তোমার যেটা বললাম, তুমি ভলিউম ইমব্যালেন্সের এমটির উপরে ক্লোজ করতে পারিনি বলে ট্রেড নিতে পারতে, বা গ্যাপ ইমব্যালেন্স আছে, দেখো এক্স্যাক্ট গ্যাপ ইমব্যালেন্সকে ট্যাপ করে প্রাইস নিচে পড়েছে। ঠিক আছে, এইগেন তুমি এখানে যদি দেখো ভলিউম ইমব্যালেন্স আছে, তোমার ভলিউম ইমব্যালেন্সে তুমি এমটি নাও, দেখো এক্স্যাক্ট প্রাইস আপসাইডে গেছে, এসছে এক্স্যাক্ট ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করেছে, এক্স্যাক্ট প্রাইস আপসাইডে গেছে, এক্স্যাক্ট ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করেছে, ট্যাপ করে প্রাইস আপসাইডে গেছে। এখান থেকে তোমার ট্রেড প্ল্যান হতো, তোমার এসএল হতো এখানে, প্রাইস আপসাইডে। ঠিক আছে, ওভারঅল বায়াস থাকার জন্য নিচে এসছে ঠিকই আছে, বাট আমি যেটা বলতে চাইছি, আমি লোয়ার টাইম ফ্রেমে গ্যাপ ইমব্যালেন্স দেখছি, তাই লোয়ার টাইম ফ্রেমের হিসাবে আমাকে ট্রেড প্ল্যান করতে হবে বায়াস মাথায় রেখে। ঠিক আছে, সো দেন আরো যদি দেখা, এরকম যত তুমি দেখতে চাইবে দেখতে পাবে। ঠিক আছে, গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স, এবার এই ভলিউম মানে গ্যাপ ইমব্যালেন্স যেটা, এই গ্যাপ ইমব্যালেন্সকেই অ্যাকচুয়ালি বলা হয় ভ্যাকিউম ব্লক। অনেকেই গ্যাপ ইমব্যালেন্সকে ভ্যাকিউম ব্লক বলেও মানে বলে, তোমরা গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স দুটোকে একসাথে ভ্যাকিউম ব্লক বলেও অনেক জায়গায় শুনতে পাবে। এই জায়গাটায় দেখো, এইখানে তোমার ভলিউম ইমব্যালেন্স আছে, প্রাইস এমটির উপরে ক্লোজ করতে পারেনি, প্রাইস গেছে, গিয়ে জাস্ট ভলিউম ইমব্যালেন্সকে ট্যাপ করেছে, ট্যাপ করে প্রাইস দেখো ডাউন সাইডে। তাহলে তোমার ট্রেড প্ল্যান হবে, এবার আমি আর বারবার দেখাচ্ছি না একই জিনিসই, ট্রেড প্ল্যান হবে এমটির এখান থেকে, এখানে তোমার এসএল, নিচে যতটা তুমি টার্গেট নেবে নেবে। ঠিক আছে, জাস্ট রিস্ক রিওয়ার্ড রেশিও দেখো, তার কারণে হচ্ছে আমাদের এসএল অনেক ছোট হচ্ছে। সো এই গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স এগুলোকে জানাটা খুব দরকার। তোমাকে গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স ট্রেড দেবে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তো গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স দেখলে একেবারে হাঁ করে ওয়েট করেই থেকেও যে না ঠিক আছে এইখান থেকে 100% আমি কিছু না কিছু পেয়ে যাবো, সো এইখান থেকেও দেখতে পাবে, বাট বায়াস একটা ফ্যাক্ট থাকে। বাট যাই হোক, আমি মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেই অনুযায়ী তুমি যদি এইখানেও দেখো তো এইখানেও দেখতে পাবে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স যেটা। সো আমাদের যেটা মোটামুটি ছিল, মোটামুটি আমাদের আবারও বলছি এসএমসির পুরোটা আমাদের কমপ্লিট। ঠিক আছে,
গ্যাপ ইমব্যালেন্স থেকে শুরু করে ভলিউম ইমব্যালেন্স থেকে শুরু করে রিজেকশন ব্লক থেকে শুরু করে মিটিগেশন ব্লক থেকে শুরু করে ভ্যাকিউম ব্লক মানে তো বললাম গ্যাপ ইমব্যালেন্স অ্যান্ড ভলিউম ইমব্যালেন্স আর ভ্যাকিউম ব্লক একই জিনিসই। ব্রেকার ব্লক থেকে শুরু করে রিক্লেম ব্লক থেকে শুরু করে অর্ডার ব্লক, এফবিজি, অর্ডার ফ্লো, যত যা পিওআই হতে পারে এগুলো সবগুলোকে একসাথে বলে পিওআই। আমি এর আগে দিন বলেছিলাম একবার ইউটিউবে, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম যে মাছ বলতে আমরা মাছ বুঝি, মাছের মধ্যে ইলিশ আছে, পাবদা আছে, পমপ্লেট আছে, রুই আছে, কাতলা আছে। একইভাবে এই মাছ হচ্ছে আমাদের পিওআই, এই সবগুলোকে একসাথে পিওআই বলে। পিওআই এর মধ্যে এবার হয়তো অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, বেকার ব্লক, হ্যান ত্যান, গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স, ভ্যাকুয়াম ব্লক, এই সবগুলো আছে। ঠিক আছে, আমাদের এসএমসি এইখানেই কমপ্লিট হলো। এরপর আরেকটা ছোট্ট জিনিস আছে, আমি সেটাও আগামী পরশু দিনের মধ্যে আমি দিয়ে দেব। সেটা হচ্ছে লিকুইডিটি পুল বলে একটা কনসেপ্ট হয়। তোমাদের লিকুইডিটি শেখানো হয়েছে, লিকুইডিটির ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি শেখানো হয়ে গেছে, বাট লিকুইডিটির আরেকটা পার্ট হয় লিকুইডিটি পুল বলে। তো সেটা আইসিটির মধ্যেই পড়ে, সেটা আমরা আইসিটি ক্লাস যেটা স্টার্ট করবো এর পরের দিন লিকুইডিটি পুল দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, তো লিকুইডিটি পুল এবার যখন এগুলো দেখতে শুরু করবে তখন আরো অবাক হয়ে যাবে। মানে আমি চাইছি তোমরা মার্কেটকে অন্যভাবে দেখো। এতদিন যেভাবে মার্কেটকে দেখেছো, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, এইখান থেকে ট্রেড নিলাম লস, ওখান থেকে ট্রেড নিলাম লস, মার্কেট যে এইভাবে চলে না, মার্কেট যে সত্যি লজিক্যালি অন্য স্টাইলে চলে, সেটা এতদিনে আশা করি বুঝে গেছো, আজকেও বুঝে গেলে এরপর আমরা আইসিটিতে যখন নামবো তখন আরো অবাক হয়ে যাবে, আচ্ছা মার্কেট সত্যি এভাবে হয়, এ তো জানতামই না, কেউ বলেইনি মার্কেটকে এইভাবেও দেখা যায়। তো আমরা লিকুইডিটি শিখেছি, বাট লিকুইডিটি পুল যখন শিখবো তখন আরো ইন্টারেস্টিং লাগবে। তো দেন আমরা তারপর আস্তে আস্তে কিল জোন থেকে শুরু করে, আমরা ইউনিকর্ন সেটআপ থেকে শুরু করে, আমরা ওয়ান শট ওয়ান কিল থেকে শুরু করে, থ্যাঙ্কস গড ইজ ফ্রাইডে থেকে শুরু করে, আমরা প্রচুর যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা পরপর 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 আমরা এবার যাব। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, ভালো করে নোট করে নিও, প্র্যাকটিস করো, অ্যান্ড যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি ডাউট ক্লাসে তো জিজ্ঞাসা করবেই, সে তখন ক্লিয়ার করে দেবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। বাই 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 বাই।